জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়, যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করিচ্ছে, তাই না? হাসিনা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে, আর জামাত ধর্ম ব্যবসা করে। হারুন ভাই হাঙ্গারের সাথে পলিটিক্স করিচ্ছিল রাজশাহীর। আমার চাইতে বড় নেতা ছিল, 3 বছরের বড়। ভাই কইয়াই ডাকতাম, যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না, কারণ উনি বিশ্ববিদ্যালয়ের আর আমি শহরে। হারুন ভাইরে আজ আমি খুব বেশি কিছু কমু না আগের সম্পর্কের খাতিরে। কিন্তু হারুন ভাই, আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যেতে থাকেন, প্রমিজ আপনারা আমি হাউন আঙ্কেল বানাই দেবো। কেন আপনি ইন্ডিয়ান লাইন পার্সু করিচ্ছেন এটা দেখে দেবো। আপনি কোন আক্কেলে মানবতা বিরোধী অপরাধের সাফাই গাইয়া এটারে চলমান রাখার প্রস্তাব রাখলেন? আপনার নেত্রী খালেদা জিয়া কি বলছিল তার একটা ভিডিও শুনি আগে, আপনারাই শুনাই, বোধহয় শুনেন নাই, শুনেন। 4 দলীয় জোটের নেতা তাদের মিথ্যে মামলা দিয়ে মতিউর রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। এবার আসেন তিনি নানা সময় কি বলছেন সেটা দেখি। জাতীয় সংসদে বিরোধী দল সেই সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে খালেদা জিয়া বিবৃতিতে জামাত নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করে বলছেন, জামাতে ইসলামের শীর্ষ 3 নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ এবং দেলাওয়ার হোসেন সাইদিকে গ্রেপ্তারের ঘটনা চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলছিলেন, বিচারের নামে প্রহসন এবং বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ যুদ্ধাপরাধের বিচারের নামে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের আইন, বিধি ব্যবস্থা, তদন্ত ও গঠন প্রক্রিয়া কোনো কিছুই স্বচ্ছ কিংবা আন্তর্জাতিক মানসম্পন্ন না। আন্তর্জাতিক মহল থেকে সে কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, তবুও সরকার এই বিচারের নামে বিরোধী দল দমনের পথ বেছে নিয়েছে। এমনকি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4 দলীয় জোটের সমাবেশে খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসন ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করে খালেদা জিয়া বলছিলেন, প্রধানমন্ত্রী একসময় জামাতে ইসলামকে পাশে বসায় রাজনীতি করছেন, তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ? জামাত তখন এত প্রিয় ছিল, আর এখন কেন এত খারাপ হইল? এক সময় তো একসঙ্গে নির্বাচনও করছেন। এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ মানে না। বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে, জামাতের সাথে রাজনীতি করছেন, ঐক্য করছেন, নির্বাচন করছেন, সরকার গঠন করছেন, এখন জামাতে তো খারাপ হয়ে গেল। তো হারুন ভাই, আপনি খালেদার যে চাইতে বড় বিএনপি হয়েছেন। হ্যাঁ, 2018 সালের নৈশ ভোটের নির্বাচনে বগুড়া সদরের আসনটা ছাড়া, কারণ ওইখানে বগুড়া সদরে কারো কারচুপি করার ক্ষমতাই নাই, আওয়ামী লীগ চাইলেও পারতো না কারচুপি করতে, তাই ওই সিটটা বাদ। ওই সিট বিএনপি পাবেই। বাকি সব আসন যেখানে জাতীয় ঐক্যফ্রন্টের ক্যান্ডিডেট জিতেছিল, তাদের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল, তাদেরকে জিততে দিছিল। যেমন ধরেন সুলতান মোহাম্মদ মনসুর, উকিল সাত্তার জিতেছিল না, হারুনও জিতেছিল। আমরা জানতে চাই কেন হারুনের সিট হাসিনা ছেড়ে দিছিল। তো হারুন ভাই যে বলিছে যে জামাত ধর্ম ব্যবসা করে, এটা নিয়ে আলাপ করি। আসেন ধর্ম ব্যবসাকে ডিফাইন করে নি, কাকে বলে। ধর্ম ব্যবসা বলতে বোঝানো হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড যেখানে ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার কইরা আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয়। এটা শুরু হয় মধ্যযুগে। খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান 2 ভাবে এই ধর্ম ব্যবসা করত। যিশু যে ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিল, ওই ক্রুশের অংশকে একে বলা হয় রেলিক বা পবিত্র অবশেষ। এইটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করত চার্চ। আর 2 নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিক্রি করার ঘটনা। এইটা প্রধানত ক্যাথলিক চার্চের মাধ্যমে পরিচালিত হইতো। এইটা পরিচিত ছিল ইনডালজেন্স নামে। এমন একটা ধর্মীয় নীতি যেখানে পাপের শাস্তি কমানোর বা মাফ করার প্রতিশ্রুতি দিয়া চার্চ অর্থ গ্রহণ করতো। এইখান থেকে ধর্ম ব্যবসা শব্দের উৎপত্তি। জামাত কি হারুনের কাছে কোনো ধর্মীয় পণ্য বেচেছে? হাসিনার গুণগান করতে করতে কাইট হয়ে যাইত হারুন। দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইট। আবার একবার চাঁপাইনবাবগঞ্জে কোন এক ট্রেনের উদ্বোধন করবার যায় নাকি হাসিনা হারুনের খোঁজ করেছিল, সেটা তো একেবারে কাইট হয়ে পড়েছিল। দেখেন, যাই হোক, আজকে হারুনরা আর কিছু কইলাম না, আর এক মাল দেখি। ফজলুর রহমান সাহেব, সাবেক ছাত্রলীগের সভাপতি, ওই যে কেন বিএনপি করে বুঝি না, ওই বিএনপির বসে রাজনীতি করেছে আওয়ামী লীগের। এটা বিএনপির নেতা নাকি আওয়ামী লীগের নেতা? আরো শুনেন কি কয়। ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল না জুলাই আগস্ট বিপ্লবে, 90% বিএনপির কর্মী। জনতার সেই অবস্থার মধ্যে
নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদী শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী। এদের প্রায় 99% লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী, খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী। কারণ হাইসেনি আসিচ্ছি, এই প্রসঙ্গে আসিচ্ছি। আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে? বিএনপি নাকি আন্দোলনে ছিল না। এই যে দেখেন, তার কথা শুনেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 90% বিএনপি কর্মী হয়ে গেল। আপনারা করেছেন কি? ঈদের পরে আন্দোলন কইরা তো বছরের পর বছর পার করেছেন, এখন গলাত প্রচুর জোর এসেছে না? আপনাদের তো মির্জা আব্বাস কইছে 28 অক্টোবর প্রাণ ভয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই, এখন পাঙ্খা গজাইছে, হিংসা হয় ছাত্রদের। আপনারা হাত মারিছেন, বুঝেছেন? 16 বছর ধরে হাত মারিছেন, ছাত্ররা পাইরা ফেলা মেরে দিচ্ছে 3 সপ্তাহে হাসিনার। ফাল পারা বন্ধ করবেন, আবার ফাল পারবেন তো পাবলিকে গলে পাইরা ফেলবে, খুব খেয়াল। এইগুলা হইতেছে বাকশালী ডিম, বুঝছেন? বিএনপির বাসাত রাখিছে, বিএনপি তা দিচ্ছে এগুলাতে, এটা ফুটে বাকশালী চাও বাড়াবে। এবার বলেন, এই যে ভারত ঘেঁষার বাম এলিমেন্ট গুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে? আমরা অনেকে বলে যে আমি কেন বিএনপির সমালোচনা করি, কেন জামাতের সমালোচনা করি না। আরে বাবা, এই কথা আওয়ামী লীগেররা বলতো হাসিনার আমলে, কেন বিএনপির সমালোচনা করি না, আওয়ামী লীগের সমালোচনা করি। আমি সেই সময় কইছি বিএনপি ক্ষমতায় আসুক, আমি ঠিকই সমালোচনা করব। জামাত তো ক্ষমতায় আসিচ্ছে না, তো আমার সমালোচনা করার দরকার কি? ও তো আর রাষ্ট্র ক্ষমতায় বসিচ্ছে না। কিছু মানুষ আছে যারা সবসময় সরকারি দল করে, আর আমি সবসময় বিরোধী দল করবো, কারণ রাজনৈতিক দলগুলো কখনোই জনগণের স্বার্থ রক্ষা করে না। আপনারাও করবেন না। আমাকে তো আমার জনগণের পক্ষে থাকতে হবে। আপনার নেতারা ইন্ডিয়ান ন্যারেটিভ বলতে থাকবে, মুজিব বন্দনা করতে থাকবে, 72-এর সংবিধান করতে কান্দে বুক বাসাবে, আর আমাকে জিন্দাবাদ দিতে হবে আপনাদের নামে। এই আবদার কেন? আমি কি আপনাদের চাকরি করি নাকি আপনাদের দল করি? হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমে মিত্র আছিলেন, আমার অনেক অ্যাক্টিভিজম আপনার পক্ষে গেছে, তাই বলে তো এটা মনে করা ঠিক না যে আমি আপনাদের দল করি। সরকার গঠন করতে না করতে দলের সমালোচনা সহ্য করতে পারতেছেন না। যাই হোক, আপনাদের জন্য আগামী দিনের একটা বার্তা দিই, সেটা মন দিয়ে শুনেন ভাইরা। বাংলাদেশের অসংখ্য সমস্যা, তার কোনো কুইক ফিক্স নাই। আপনার হাতে কোনো ম্যাজিক নাই, কোনো করাপশনের অভিযোগ নাই। ইন্ডিয়া আপনাদেরকে দাঁড়াইতেই দেবে না রাষ্ট্র হিসাবে, এটাই ভারতের বাংলাদেশ নীতি। বাংলাদেশে ক্ষমতাবানরা তখনই জনপ্রিয় থাকতে পারবেন যখন আপনি ক্ষমতায় থেকেও সাধারণ নিম্নবিত্তের জীবন জড়াই ধরতে পারবেন, ওটা কাটাইতে পারবেন, সাধারণ মানুষের মধ্যে থাকবেন, সাধারণ মানুষের সাথে মিশবেন, খুব সাধারণ খাবেন, সাধারণ কাপড় পরবেন, আমজনতার সাথে মিশে যেতে পারবেন, তখনই আপনি জনপ্রিয় হবেন। আপনি তো এটা পারবেন না, আপনি তো প্যাপু বাঁশি বাজায় গাড়ি নিয়ে যাবেন, গাড়ি ছাড়া চলবে না, পিছে গার্ড থাকবে, মন্ত্রীর বাসা ছাড়া থাকতে পারবেন না। তাই আপনাদের ব্যাপক একটা ইউনিটির মধ্যে দিয়ে যাইতে হবে, আর ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপরে। ইউটিউবারদের উপরে চড়া হয়ে লাভ নাই। হ্যাঁ, ইউটিউবাররা আমজনতার আরো বেশি পছন্দের মানুষ হইয়া উঠতে থাকবে, এইটা ঠেকাইতে পারবেন না। হুদাই ট্রাই করেন না। আপনার দলের বাম, আওয়ামী লীগ আর 72-এর সংবিধান আর ইন্ডিয়া প্রেমীদের ঠেকান। আপনাদের সাথে সম্পর্ক তাইলে রচিত হবে। আমরা তো জনগণের পক্ষ ছাড়বো না। আমরা এমপি মন্ত্রীও হইতে যাইতেছি না, আপনার ক্ষমতার স্টেকও নিতে যাইতেছি না। জনগণের কথা আমরা বলতেই থাকবো, আমরা জনগণের কণ্ঠস্বর হইয়া থাকবো। তারপরে একদিন দেখবেন এই জনতা আবার জাগিছে, আর সেই নবজাগ্রত জনতার পিছে পিছে আছে এই 2 পয়সার ইউটিউবাররা। এই জিনিস যদি দেখতে না চান, তার বদলে আপনারা জায়গা ওঠেন, জনতার শক্তিকে ধারণ করেন।